জ্বালানি সংকট সামলাতে ব্যর্থ হলে অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকিতে পড়বে রিজার্ভ, বাড়বে মূল্যস্ফীতি, টেকসই সমাধানে তেল গ্যাস অনুসন্ধানের তাগিদ। অনিয়ম অব্যবস্থাপনার বেড়াজালে রূপপুর বিদ্যুৎ প্রকল্প, নির্ধারিত সময়ে ৩ বছর পরও উৎপাদনে যেতে না পারার বাড়ছে ব্যয়। জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান, শপিং মল বন্ধের সিদ্ধান্তে ব্যবসায়ীর পাল্টাপাল্টি অবস্থান, একাংশের ঘোষণা, অন্য পক্ষ মানতে নারাজ। জ্বালানি সংকট সামাল দিতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি চরম বিপাকে পড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। শিগগিরই কার্যকর ব্যবস্থা না নিলে বাড়তি দরের আমদানির চাপ পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও, আর তাহলে আবারও অস্থির হওয়ার শঙ্কা রয়েছে ডলারের দামে। এমনকি আরেক দফা বাড়তে পারে জিনিসপত্রের দামও। এই অবস্থায় টেকসই সমাধানে দেশে তেল গ্যাসের ব্যাপক অনুসন্ধানের তাগিদ বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল জ্বালানি নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের অবস্থা কতটা নাজুক। দেশের ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি এর ভয়াবহতা পুরোপুরি তুলে ধরছে না। বিশ্লেষকরা বলছেন, জ্বালানির সংকট দ্রুত সামাল দিতে ব্যর্থ হলে অর্থনীতিতে বড় ধাক্কার শঙ্কা আছে। প্রতিটা জায়গায় এর প্রভাব পড়বে, বিরূপ প্রভাব পড়বে। একটু কাট করবেন, এটা যায় কৃষির উপরে পড়বে, একটু কাট করবেন শিল্পের উপরে পড়বে, একটু কাট করবেন শিল্পর থেকে রপ্তানির উপরে যায় পড়বে। যতটুকু কম্প্রোমাইজ করবেন সেটার এফেক্ট কিন্তু 5 গুণ 7 গুণ 10 গুণ গিয়ে পড়বে। চড়া দামে জ্বালানি আমদানির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ বাড়ার শঙ্কাও আছে। আমদানি করতে যে খরচটা, সেই খরচটা যদি অতিরিক্ত খরচ আমাদের দিতে হচ্ছে এবং দিতে হয়, যখন জ্বালানি তেলের মূল্য আরও যদি বাড়তে থাকে, তো সেটি কিন্তু আমাদের রিজার্ভের উপর একটা চাপ পড়বে এবং ব্যালেন্স অফ পেমেন্ট এবং মুদ্রাস্ফীতির উপরে এবং এক্সচেঞ্জ রেটের উপরেও কিন্তু একটা বড় ধরনের একটা প্রভাব পড়তে পারে। সংকট উত্তরণে তাই সাময়িক সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সোলার এবং বিভিন্ন বিকল্প যে সোর্সগুলো আছে সেগুলোর দিকে যেমন আমাদের দেখতে হবে, এক্সপোর্টেশনের ক্ষেত্রে কোন কোন জায়গা রয়েছে সেই জায়গাগুলো আমাদের দেখার ব্যাপার আছে। গ্যাসের ক্ষেত্রে প্রথম হচ্ছে যেটা চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এটাকে বন্ধ করো। 1 মাসের মধ্যে 200 মিলিয়ন গ্যাস চুরি বন্ধ করতে পারেন। 200 মিলিয়ন গ্যাস মানে কি? আপনি 1400 মেগাওয়াট বিদ্যুৎ আপনি উৎপাদন করতে পারেন, সস্তা বিদ্যুৎ। সেকেন্ড হচ্ছে যতটুকু উৎপাদন বৃদ্ধি করা যায় বৃদ্ধি করো। 3 নম্বর হচ্ছে আমার নতুন অনুসন্ধান কূপ। তাদের মতে, জ্বালানি সংকটের টেকসই সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার এখনই সময়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেল পরিস্থিতি জানাতে রাজধানীর পরিবাগের একটি পাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, জ্বালানি মন্ত্রী যেমনটি বলেছেন যে পুরো এপ্রিল মাস জুড়ে জ্বালানি তেলের মজুদ রয়েছে দেশে এবং দেশে কোনো ঘাটতি নেই জ্বালানি তেলের। এই মুহূর্তে আপনি যেই পাম্পে দাঁড়িয়েছেন সেখানের চিত্র কি দেখছেন? সেখানে কি গ্রাহকরা তেল পাচ্ছে? হাবিবা, আসলে এই মুহূর্তে রয়েছি পরিবাগের একটি পেট্রোল পাম্পে। এই পাম্পে সকাল থেকে দীর্ঘ লাইন, এই লাইন আসলে আপনার শাহবাগ ছাড়িয়ে লাইন আরও দূরে চলে গিয়েছে, যে হারে মোটর সাইকেল এবং প্রাইভেট দেখতেই পাচ্ছেন, এবং বাইরে মানে একদমই কড়াকড়ি যে নজরদারি, সেই নজরদারিতে আসলে তেল সরবরাহ চলছে। আসলে কোনোভাবেই অবৈধ বা একজনে বারবার সে তেল সংগ্রহ, একই সাথে উল্টো পথে সব কিছু মিলিয়ে আসলে এই পাম্পেও সকাল থেকে তেল সরবরাহের কার্যক্রম চলছে। তবে এখানকার সিরিয়াল খুবই লম্বা এবং তেল যে রেশনিং পদ্ধতি, সেই পদ্ধতিতেই কিন্তু আসলে এই পাম্পে বাইকে 600 টাকার তেল পাচ্ছে এবং প্রাইভেটে 1500 টাকার তেল পাচ্ছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন যে আমরা কারোর সাথে কথা বলার চেষ্টা করবো আসলে তাদের সিরিয়াল কতক্ষণ লেগেছে আসলে তেল নিতে এবং কতটুক তেল তারা পাচ্ছে। হাবিবা, যদি আপনাকে আমরা একটু লাইনে থাকার চেষ্টা করি, কতক্ষণ সিরিয়ালে ছিলেন ভাই? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। কত টাকার তেল নিলেন? 5 লিটার 600 টাকা তেল। এটাতে আমার 2-3 দিন হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আবার সিরিয়াল ধরতে হবে, কিন্তু অনেক কষ্ট হচ্ছে, মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। আপনি পিছনে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ সিরিয়াল। জি হাবিবা, আসলে তিনি ছিলেন যে আসলে
পাম্পটিতে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে খুবই কষ্টসাধ্য এবং তেল কিন্তু চলছে এবং এই পাম্পটিতে যে সারি অনেক লম্বা সারি, আপনাকে আমি পিছনেটা দেখাতে পারছি না হাবিব, আসলে তেলের পাম্প থেকে এই ছিল এবং তেলের সংকট মোকাবেলা ঠেকাতে কিন্তু আসলে সরকার কাজ করছে। হাবিব, এই ছিল। জি, ধন্যবাদ আপনাকে। অবৈধ জ্বালানি মজুদ বন্ধে ৩রা মার্চ থেকে ১লা এপ্রিল পর্যন্ত ৩,৭২,৩৮৮ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। দেশে কোনো জ্বালানি সংকট নেই, পুরো এপ্রিল মাসের জ্বালানি মজুদ রয়েছে বলেও উল্লেখ করে জানিয়ে কেউ কেউ জ্বালানি তেল অবৈধ মজুদ করলে শুধু অর্থদণ্ডই নয়, দেয়া হবে কারাদণ্ড বলেও কঠোরভাবে হুঁশিয়ারি করেছে জ্বালানি মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে জ্বালানি সংকট নিয়ে আপডেট দিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। মন্ত্রণালয় জানায় সংকট নিরসনে ও কৃত্রিম মজুতদারি রোধে আরও কঠোর হতে এবং আরও যা যা করা দরকার তার সব কিছু করা হবে বলে আশ্বাস দেন। পরিস্থিতি বিবেচনায় মানুষকে আরও একটু জ্বালানি সাশ্রয়ী হতে আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। তিনি আরও জানান, কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জ্বালানি মন্ত্রী, সেটি জেলা প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে। ইলেকট্রিসিটির জন্য বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা হবে। রাশিয়া থেকে জ্বালানি তেল আনার জন্য স্যাংশন ওয়েভার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাঠানো চিঠির জবাব এখনও পাওয়া যায়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সর্বমোট অর্থদণ্ড হয়েছে 1,01,04,35 টাকা, আর কারাদণ্ড দেওয়া হয়েছে 24 জনকে। ডিজেল উদ্ধার হয়েছে 2,71,374 লিটার, অকটেন উদ্ধার হয়েছে 30,960 লিটার, আর পেট্রোল উদ্ধার হয়েছে 70,054 লিটার। অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনার বেড়াজালে আটকে গেছে রূপপুর প্রকল্প। 2022 সালের ডিসেম্বরে দেশে প্রথম এই পারমাণবিক জ্বালানি প্রকল্পের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু মাঝে 3 বছর পেরিয়ে গেলেও এখান থেকে মেলেনি বিদ্যুৎ। উৎপাদন শুরু না হওয়ায় এই প্রকল্প থেকে শুরু হয়নি সরকারের আয়ও। ব্যয় যে হারে বাড়ছে তাতে বিশ্লেষকদের সংখ্যা প্রায় 1.5 লাখ কোটি টাকা রাশিয়ান ঋণের এই প্রকল্পে দেশের অর্থনীতির জন্য হয়ে উঠতে পারে বড় বোঝা। কথা ছিল 2022 সালের ডিসেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক জ্বালানিতে উৎপাদিত বিদ্যুৎ। দেখতে দেখতে পেরিয়ে গেছে 3 বছর 3 মাস, তবুও প্রাণ পায়নি রূপপুর। নির্ধারিত সময়ে উৎপাদন শুরু করতে না পারায় ঋণের এই প্রকল্পটি থেকে শুরু করা যায়নি আয়, আর তাতে শুরু করা যায়নি ঋণের কিস্তি পরিশোধ প্রক্রিয়া। এতে করে প্রতিদিনই অতিরিক্ত সুদ বাবদ বাংলাদেশকে গুনতে হচ্ছে প্রায় 10 থেকে 12 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বাস্তবায়ন দেরির কারণে এরই মধ্যে প্রকল্পটির খরচ বেড়েছে প্রায় 26,000 কোটি টাকা। ঋণের সুদ, মূল্যস্ফীতি মিলে প্রতি ইউনিট 5 টাকার বিদ্যুৎ এখন ছাড়িয়েছে 10 টাকা। প্রতিদিনই আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছি বিলম্বের কারণে। যন্ত্রপাতি আজকাল কমে যাচ্ছে, তারপর আমাদের যে জীবাশ্ম জ্বালানি যে পরিমাণ আমাদের খরচ হচ্ছে এখন, যদি এটা চালু হতো তাহলে ওটা অনেক পরিমাণ কম লাগতো। এতে আমাদের জ্বালানির চাহিদার উপর চাপ কমতো, অর্থনৈতিক ভিত শক্তিশালী হতো। বিদ্যুৎ খাতে আশা জাগানিয়া এই প্রকল্পটির বেহাল দশার জন্য গুটি কয়েক অসাধু কর্মকর্তাকেই দুষছেন বিশ্লেষকরা। ওই সমস্ত কোম্পানিতে বড় বড় কর্মকর্তা নিয়োগ করবে, তাদের বোর্ডের সিনিয়র সেক্রেটারি সভাপতি বানিয়ে দেবে, তারা অলিগার্কের কাজ করবে। এই সব জায়গাগুলো প্রতিরোধ করতে হবে, ভেতরের করাপশন গুলো অনুসন্ধান করতে হবে এবং দুর্নীতি অনুসন্ধানের ব্যাপারে সরকারকে আরো খোলামেলা হতে হবে, সমস্ত কিছু উন্মুক্ত করে দিতে বলবো সরকারকে। আসছে ডিসেম্বরে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসবে বলে প্রত্যাশার কথা শোনাচ্ছে সরকার। তবে এমন আশ্বাসকে শুধুই আশ্বাস বলছেন বিশ্লেষক। পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন আরও অনেক সময় লাগবে, শত শত পরীক্ষা আরও করতে হবে। এই পরীক্ষাগুলো সমস্যা প্রকার বিষয় এবং এতে আবার আইয়েরও একটা লাগবে, পরিদর্শন লাগবে। তারা এই যে সেফটির বিষয়, নিরাপত্তার বিষয়গুলি কতটুকু তারা পালন করছে এবং কতগুলো করতেছে, নিশ্চিত হচ্ছে, এইগুলো বিষয় পরীক্ষা নিরীক্ষা এবং রেগুলেটরি বোর্ডেরও পারমিশন লাগবে। নির্ধারিত সময়ের 1200 মেগাওয়াটের প্রথম ইউনিটই যেখানে আলোর মুখ দেখেনি, সেখানে একই সক্ষমতার দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ কবে মিলবে তা জানে না কেউই। ইউসুফ রানা, ডিবিসি নিউজ,
ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বাজারে অস্থিরতার মধ্যে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে বিশেষ ছাড় দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে সাক্ষাৎ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই অনুরোধ জানান। মার্কিন জ্বালানি দপ্তরে এই বৈঠক হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রুশ উৎস থেকে ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য কেনার বিষয়ে বিশেষ ছাড় দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানান। জ্বালানি সংকট মোকাবেলায় রাত ৮টার মধ্যে দেশের দোকান ও শপিং মল বন্ধের সিদ্ধান্তে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে ব্যবসায়ীরা। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির ঘোষণা মানতে নারাজ বাংলাদেশ দোকান মালিক সমিতি। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্র্যাটেজি কমিটি যৌথ সভায় রাত ৮টা পর্যন্ত দোকান শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতির দাবি, এখনও সংগঠনের পক্ষে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে সংকট বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে সরকারের পক্ষ থেকে আহ্বান রয়েছে দোকান ও শপিং মল রাত ৮টা পর্যন্ত খোলা রাখার। এজন্য শনিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় ব্যবসায়ীদেরকেও ডেকেছে সরকার। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জানিয়েছেন, ওই বৈঠকের পর সিদ্ধান্ত হবে কয়টা পর্যন্ত খোলা থাকবে দোকান শপিং মল। আজ খুব বেশি হেরফের নেই মুদ্রা বাজারে। ব্যাংকগুলো মার্কিন মুদ্রা ডলার বিক্রি করছে ১২৩ টাকা দরে আর গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে ১২২ টাকা দরে। সপ্তাহের শেষ কার্যদিবসে ব্রিটিশ পাউন্ড ব্যাংক বিক্রি হচ্ছে ১৬৬ টাকা আর ব্যাংক কিনছে ১৫৯ টাকা দরে। প্রতি ইউরো বিক্রি হচ্ছে ১৪৫ টাকা আর ব্যাংক কিনছে ১৪০ টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি ৯০ আর ক্রয় দর ৮৫ টাকা। আন্তর্জাতিক বাজারে ওঠানামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী ধারার স্বর্ণের দামে প্রতি টয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে ৪৬২৬ ডলার দরে। নিম্নমুখী রূপার দরও প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে ৭১ ডলার ১৯ দরে। তবে ঊর্ধ্বমুখী ইস্পাতের দর প্রতি টনে বিক্রি হচ্ছে ৩,১১২ টাকার দরে। একদিন বাদেই আবারও ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে ক্রুড অয়েলের দর। জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল থেকে সরে আসার কথা জোরে সোরে বলা হচ্ছে। সৌর ও বায়ু শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারও বাড়ছে, কিন্তু বাস্তবে এই রূপান্তর প্রক্রিয়াটি চলছে বেশ ধীর গতিতে। কেন চাইলেই রাতারাতি তেল, গ্যাস বা কয়লার ব্যবহার বন্ধ করা যাচ্ছে না? কোথায় আটকে রয়েছে এই রূপান্তর? বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে পরিবহন, ভারী শিল্প কিংবা নিত্যদিনের ব্যবহার্য সামগ্রী, সবকিছুতেই মিশে আছে জীবাশ্ম জ্বালানি। বিশ্বজুড়ে কেন ফসিল ফুয়েলের এই আধিপত্য জানালেন এই জ্বালানি বিশেষজ্ঞ। জীবাশ্ম জ্বালানির উপর আমাদের এত বেশি নির্ভরশীলতার অন্যতম কারণ হলো এগুলো এন্ড টু এন্ড এনার্জি প্রোডাক্ট। এগুলোতে শক্তি সঞ্চিত থাকে এবং এগুলো অনির্দিষ্টকালের জন্য সংরক্ষণ করা যায়। কিন্তু নবায়নযোগ্য প্রযুক্তির ক্ষেত্রে এমনটা হয় না, কারণ এগুলো সম্পূর্ণ আবহাওয়া নির্ভর। তার মতে সৌর এবং বায়ু শক্তি পরিবেশ বান্ধব হলেও নিরবিচ্ছিন্ন নয়। তাই কেবল সোলার প্যানেল বসালেই হবে না, উৎপাদিত বিদ্যুৎ ধরে রাখতে শক্তির গ্রিড এবং বিশালাকার স্টোরেজ বা ব্যাটারি সিস্টেমে বিপুল বিনিয়োগ প্রয়োজন। স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ ধরে রাখতে ব্যাটারি চমৎকার, কিন্তু মূল সমস্যা হলো শক্তির ঘনত্ব। ডিজেল বা কেরোসিনের মতো তরল জীবাশ্ম জ্বালানির তুলনায় একটি লিথিয়াম ব্যাটারির শক্তির ঘনত্ব ৫০ গুণ কম। এই কারণেই আমাদের কাছে দীর্ঘমেয়াদী স্টোরেজ ব্যবস্থা নেই। অন্যদিকে এক ব্যারেল তেল আপনি মাসের পর মাস গুদামে ফেলে রাখতে পারবেন। ফসিল ফুয়েলের বিকল্প হিসেবে বায়োফুয়েল বা কৃষিজাত জ্বালানির কথা বলা হলেও এর জন্য বিপুল কৃষিজমির প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির জন্য কৃষিজমি ব্যবহার করলে তা বিশ্বজুড়ে খাদ্য সংকট ও খাদ্যের দাম বাড়িয়ে দিতে পারে। তাই যেসব অঞ্চলে পর্যাপ্ত সূর্যালোক নেই, সেখানে দীর্ঘমেয়াদী ও নির্ভরযোগ্য সমাধান হিসেবে পারমাণবিক বা নিউক্লিয়ার শক্তির দিকে ঝুঁকতে হতে পারে। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকরা বলছেন, নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে সৌর ও বায়ুশক্তি এখনও সবচেয়ে সাশ্রয়ী বিকল্প। কিন্তু বিদ্যমান সিস্টেমের সাথে
এটিকে খাপ খাইয়ে নেয়াই বড় চ্যালেঞ্জ। তাই জীবাশ্ম জ্বালানি থেকে পুরোপুরি সরে আসার যাত্রাটি রাতারাতি সম্ভব নয়। বিভিন্ন খাতের প্রযুক্তিগত সক্ষমতার উপর ভিত্তি করেই এই পরিবর্তন আসবে ধাপে ধাপে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। পূবালী ব্যাংক পিএলসি ডিবিসি বাণিজ্য সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।